চলো বন্ধুরা, আজকে একটা গল্প শোনায়। একজন মেগাস্টারের একটি ছবিকে কিভাবে রাজনীতি করে, সিন্ডিকেট করে, গলা টিপে মেরে ফেলে দেওয়া হয়, সেই গল্পটি আজকে তোমাদের সঙ্গে করব। আমি বহু ভিডিওতে লাস্ট ১ মাস ধরে বলে এসেছি যে রিসেন্টলি রিলিজ হওয়া বাংলাদেশে বেশ কটা ছবির মধ্যে যে ছবিটিকে কেন্দ্র করে আমরা ম্যাক্সিমাম ভিডিও বানাচ্ছি, সেই ছবিটিকে আটকানোর জন্য অনেকে অনেক সময় অনেকভাবে চেষ্টা করে এসেছে এবং তারা সফল হয়েছে। এবং সবকিছু মিটে গেলে, ছবিটা রিলিজ হয়ে গেলে আমি ঠিক সময়ে সেই গল্পটা শুনিয়ে দেবো তোমাদের। কারণ আমি মনে করি যারা সাধারণ দর্শক, যাদের কাছে এরকম প্রুফ করার চেষ্টা করা হচ্ছে যে মেগাস্টার ভুল করেছেন নতুন প্রোডিউসারের সঙ্গে কাজ করে বা নতুন ডিরেক্টরের সঙ্গে কাজ করে, যাদের আমজনতাদের চোখে বারবার করে আঙুল দিয়ে দেখানো হচ্ছে যে এই সিনেমাটার ঠিক নেগেটিভ রিভিউগুলোই চোখের সামনে আসছে প্রথম রিলিজের ৩ দিন, পজিটিভ রিভিউগুলো আসছে না, এবং আরও অনেক কিছু। চলো গল্পটা শুরু করি। আজকের ভিডিওটা কিন্তু বেশ বড় হবে এবং আমি কারোর নাম নেব না, বাট কিছু প্রশ্ন করব। সেই প্রশ্নগুলো আমি আমজনতার মধ্যে জিজ্ঞেস করব। আমজনতাই আমার যথেষ্ট, বা আমার সাকিবিয়ান ভাই বোনেরাই যথেষ্ট সেই প্রশ্নগুলোর উত্তর নিজেরাই বুঝে নেবে। চলো তাহলে বলা যাক গল্পটা। একজন মেগাস্টারের কাছে একজন প্রডিউসার স্ক্রিপ্ট নিয়ে গিয়েছেন। সেই স্ক্রিপ্ট নিয়ে যাওয়ার পর মেগাস্টারের মনে হয়েছে তার কদিন আগেই সেই প্রডিউসারের সঙ্গে তিনি ভয়ঙ্কর ব্লকবাস্টার মাইলস্টোন একটি ছবি দিয়ে দিয়েছেন। সকলে ভেবেছিল তাহলে মেগাস্টার হয়তো নেক্সট ছবিটা সেই ডিরেক্টর বা প্রডিউসারের সঙ্গে করবে যার সঙ্গে এত বড় সাকসেস এসছে। বাঙালিদের একটা স্বভাব আছে যে একবার কোনো জিনিস যদি হিট হয়ে যায় সেটাকে বারবার রিপিট করা। শুধু বাঙালি কেন, যে কোনো আর্ট ফর্ম। তা মেগাস্টারের সেই স্ক্রিপ্ট শুনে মনে হয়েছিল যে আমি এটা করব না, এবং এটা তার পুরোটাই ব্যক্তিগত বিষয়, করব না। আরও দু একটা কথা বলেছিলেন তারপরে, সেগুলো আর আমি রিপিট করছি না। সেগুলো রিপিট করলে মানে অনেকের অনেক বিপদ ঘটে যাবে। মেগাস্টারের যে কমেন্ট ছিল, এবং সেটা খুব প্রাসঙ্গিক কমেন্ট ছিল, সেটা আমি বলতে চাই না। আমি পুরোটাই হাফ 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 করে যতটা বলা সম্ভব বলবো। কারণ আমার মনে হলো আমি ভিডিওটা বানানোর যে কারণটা, সেটা হচ্ছে আল্টিমেটলি এন্ড অফ দ্য ডে গিয়ে প্রেস মিটে ওয়ান অ্যান্ড অনলি বাংলাদেশের মেগা স্টার শাকিব খানকে ক্ষমা চাইতে হয়েছে। এই দিনটা কখনো দেখব এটা আমি এক্সপেক্ট করি না, কিন্তু হয়েছে। মেগাস্টারের মতো এত ভালো মানুষ যে পাবলিকের সামনে ক্ষমা চেয়েছেন, কিন্তু এই ক্ষমা চাওয়ার মানে এই যে ইনডাইরেক্টলি ওনাকে দিয়ে ক্ষমাটা চাওয়ানো হলো, পরিস্থিতি ওনাকে ক্ষমা চাওয়ানো হলো, পরিস্থিতিটাই এমন ক্রিয়েট হলো যে ওনাকে ক্ষমা চাইতে হলো, সেটা এই যে এই পজিশনটা আসার পেছনে কত কটা ইভেন্ট হয়েছে সেই গল্পটাই করছি এই ভিডিওতে। ভিডিওটা একটু বড় ভিডিও, বেশ বড় ভিডিও হবে। কারণ কোথা থেকে গল্পটা শুরু করলাম, ইতিমধ্যে মেগাস্টারের কাছে আরও তো প্রচুর স্ক্রিপ্ট যায়, কারণ মেগাস্টার ওটা বাংলাদেশের, তার কাছে প্রতি মাসে 30 থেকে 40টা স্ক্রিপ্ট যায়। সেগুলো একটা উনি নিজে প্রথমে পড়েন না, ওনার টিম পড়ে, যদি পছন্দ হয় তো ওনার কাছে যায়, নাহলে উনি দেখেনও না। তো তাদের মধ্যে একটি গল্প ওনার কাছে পৌঁছই, এবং সেই গল্পটি ওনার পছন্দ হয়, এবং ওনার সঙ্গে সেই প্রডিউসারের কন্ট্রাক্ট সাইন হয়। তিনি যে পারিশ্রমিক চান সেই পারিশ্রমিক দিয়ে দেন, প্রডিউসার দিয়ে বলেন যে ঠিক আছে তাহলে শ্যুট শুরু করবো অমুক ডেট থেকে। একটা নতুন গল্প, একটা নতুন রকমের গল্প এবং নতুনভাবে তৈরি। হঠাৎ দেখা গেল যে সেই মেগাস্টার বিদেশে চলে গেলেন একটু রিফ্রেশ হওয়ার জন্য, কন্ট্রাক্ট সাইন করে। আর এই ওনার ছুটির সময়টুকুনিতে এই যে নতুন সিনেমাটি, তার প্রডিউসার এবং নতুন একজন ডিরেক্টর তারা যে গেল, তাদের যে ইয়েস করে দিলেন মেগাস্টার, তারা রেকি করা শুরু করলো ভারতবর্ষে। কারণ তাদের গল্পটা ছিল 90 দশকের গল্প, এবং স্বাভাবিক অর্থে এখন বাংলাদেশ যে হারে উন্নতি করছে, যে হারে বড় বড় অট্টালিকা বিল্ডিং তৈরি হচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে সব জায়গাটা বাংলাদেশের মতো করা সম্ভব হবে না, এরকম তারা ভেবেছিল। এটা তো পুরোটাই একটা ডিরেক্টোরিয়াল টিমের ডিসিশন, এখানে তো অন্য কারোর, মেগাস্টারের কিছু করার নেই। তো তারা প্ল্যান করে আমরা ইন্ডিয়াতে শ্যুট করবো, নানান জায়গায় করবো, হায়দ্রাবাদ করবো, বম্বে করবো, এবং কলকাতাটাই মেন জায়গায় রাখবো। বিকজ কলকাতার সঙ্গে যেহেতু বাংলাদেশের একটা মানে বাংলাদেশের ওই সারাউন্ডিংসের একটা বিশাল মিল,
ঠান্ডা মাথায় শোনো বন্ধুরা, গল্পটা তোমরাও শিখবে যে এটাও সম্ভব যে একটা মেগা স্টারকে কিভাবে সিন্ডিকেট করে, পলিটিক্স করে, নানানভাবে তাকে কিন্তু আটকানো সম্ভব বস। কিন্তু আটকানো যায়নি, আল্টিমেটলি আটকানো যায়নি। সেটাও বলছি কিভাবে। তো সেই সিনেমার টিম তো ইন্ডিয়াতে রেকি-টেকি করে কনফার্ম করে ফেলল এই জায়গায় শুট হবে। সেটা মেগাস্টারের কাছে পাঠানো হলো। মেগাস্টার বললেন, "বাহ! বাহ! দারুণ হচ্ছে প্ল্যান, দারুণ হচ্ছে।" এইবারে হঠাৎ করে বাংলাদেশ আর ভারতের মধ্যে একটা রাজনৈতিক সিচুয়েশন ক্রিয়েট হলো, যে সময়টায় দুটো দেশের থেকে ভিসা পাওয়া বন্ধ হয়ে গেল। মহা মুশকিল। তাহলে শুট হবে কিভাবে? ইতিমধ্যে মেগাস্টার খবর নিচ্ছেন, এই শুট তো শুরু হবে। তখনও উনি সেই মেগাস্টার বিদেশে আছেন। তা বাংলাদেশের যেহেতু প্রোডিউসার বাংলাদেশের, তাই তার সকল প্রোডিউসারদেরই এটা মাথায় রাখবেন যে অনেক বড়, বড় লেভেলে যোগাযোগ থাকে এবং তারা ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে টাকার মাধ্যমে। খুব পরিষ্কার কথা বলছি। তো সেই প্রোডিউসার, নতুন সিনেমার যে প্রোডিউসার, সে প্রচুর টাকা দিয়ে ভিসা করালো। ভিসা করানোর জন্যে সেই টাকা সে দিল এবং ইতিমধ্যে এই প্রোডিউসার, মানে নতুন যে প্রোডিউসার, নতুন সিনেমার যে প্রোডিউসার, সে আ ভারতেরই একজন ইপিকে অ্যাপয়েন্ট করেছিলেন। তার কোনো রকমভাবে মনে হলো যে আমি খুব একটা লাভবান হচ্ছি না এই ইপির সঙ্গে কাজ করে, আমি নতুন ইপি চাই। তো সেই ইপিকে সরিয়ে ইতিমধ্যেই সে একজন নতুন ইপিকে ইনভলভ করলো এই প্রজেক্টে এবং হঠাৎ করে দেখা গেল তার ভিসা, যেগুলো বাংলাদেশ আর্টিস্টদের ভিসা, সেগুলো আটকানো শুরু হয়ে গেল। এবং এই কথাটা কিন্তু শুধু আমি বলছি না। এমএইচপি এন্টারটেইনমেন্ট বলে একটি ইউটিউব চ্যানেল আছে। সেই চ্যানেলের একটি ভিডিও, স্পেসিফিক একটি ভিডিওতে আপনারা এই ঘটনার একটা ছোট্ট একটা ভার্সন শুনতে পেয়ে যাবেন। সেখানে এমএইচপি এন্টারটেইনমেন্টের যিনি হোস্ট, চ্যানেলের যিনি মালিক, তিনিই বলেছেন। ওই ভিডিওটা ডাউনলোড করে রেখেছি আমি। আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো একটা ছোট্ট পোরশনে সে নামও করে দিয়েছে কে। অনেক আটকানোর চেষ্টা করা শুরু হলো এবং সেই যাকে ছেড়ে দেওয়া হলো এই নতুন সিনেমাটা থেকে, সে আবার বাংলাদেশেরই একটা এই এমন একটা প্রোডাকশনের সঙ্গে জড়িত হলো আবার, যারা এই মেগাস্টারের সঙ্গেই তার লাস্ট সিনেমাটা কিন্তু আবার করেছেন। তো যাই হোক, একটা দারুণ বিষয়। এবং মেগাস্টার যে প্রোডিউসারের সঙ্গে কাজ করবেন না বলেছেন, যে ডিরেক্টরের সঙ্গে কাজ করবেন না বলেছিলেন, তারা এবার মুভ অন করে গিয়ে তারাও তো বসে থাকবে না, তারাও নতুন ছবি আনবে। তাই তারাও তাদের একটা নতুন গল্প নিয়ে বা সেই গল্পটাই নিয়ে একটু নতুনভাবে পলিশ করে তারা সিনেমা শুট করবে, রেডি হয়ে গেল। এখন বিষয় হচ্ছে, এদিকে ভিসার জটিলতা, ইন্ডিয়ার ভিসা পাওয়া যাচ্ছে না। যাও বা পয়সা কড়ি দিয়ে ট্রাই করা হচ্ছে, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বারবার দিল্লিতে ফাইল যাচ্ছে, ক্যান্সেল হচ্ছে, চলে আসছে। কে করছে আমি বলছি না বস, কিন্তু কে চেষ্টা করেছিল একেবারে বন্ধ করে দেওয়ার, সেটা ওই এমএইচপি এন্টারটেইনমেন্টের ভিডিওতে একটা জায়গায় উনি নাম ঘোষণা করে দিয়েছেন। উনি জানেন, উনি ভেতরের খবর আরও বেশি জানেন আমাদের থেকে, কারণ উনি তো ইন্ডাস্ট্রির লোক। তো তারপরে মেগাস্টারের কাছে খবর যায়, মেগাস্টার আর টু লেট করছে, ঠিক আছে আমি আর কদিন পর ফিরছি, আমি আর কদিন পর ফিরছি, তোমরা ফাইনাল করো। এদিকে বাংলাদেশের রটা শুরু হয়ে গেল প্রথম দিকে যে মেগাস্টার আসছেই না, তিনি তো বিদেশেই পড়ে আছে, কেন আসছে না সেটা আর কাউকে বলছে না। কি করে বলবে, কারণ কাজটা তো তখন করতে হবে। ইতিমধ্যে প্রোডিউসার প্ল্যান করলো, ঠিক আছে বাবা, বাংলাদেশে কিছু পোর্শন শুট করে নিই, তাহলে সেই শিল্পীদের বাংলাদেশে নিয়ে আসি, যারা ভারতীয় শিল্পীদের আমরা নিয়েছি। এইখানেই হলো একপালা গানটা, শোনো। বাংলাদেশের পোর্শন শুট হবে, ঠিক আছে। মেগাস্টার বাংলাদেশে চলে এলেন। তোমরা খুব ভেবে দেখো, বাংলাদেশের পোর্শন শুট হয়েছিল প্রথম দিকে একটি ছবির, তোমরা জানো সেই ছবিটার নাম। তো বাংলাদেশে শুট করতে গেলে তো সেই ইন্ডিয়ান টেকনিশিয়ানদের লাগবে এবং ইন্ডিয়ান যে দু একজন আর্টিস্টকে নেওয়া হয়েছিল তাদেরকে লাগবে। তখন কিন্তু প্ল্যান ছিল গাদা শিল্পী ইন্ডিয়ান নয়। তো অনেকের অনেক প্রশ্ন, তো সেইগুলোর উত্তরটা এই ভিডিওটা দিচ্ছি। তো সেইখানে দেখা গেল যে ইন্ডিয়ান টেকনিশিয়ানরা মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসবে, তাদের পাসপোর্টকে ব্ল্যাক লিস্ট করা হলো। কে করলো, কিভাবে করলো আবারও বলছি, আমি জানি না। তাদের সকলের ব্ল্যাক লিস্ট হয়ে গেল। সকলের বলাটা ভুল, ম্যাক্সিমাম জনের ব্ল্যাক লিস্ট করা হয়ে গেল। এইবার প্রোডিউসার কি করবে, তার তো ভয় হয়ে গেছে, বাবা আমি বাংলাদেশে শ্যুটটা করবো কিভাবে, মানে নিজের দেশেও তো শ্যুট করতে পারছি না। কে করলো, কারা করলো জানি না, আমি জানি বাট আমি বলবো না। বাট হলো। তার কিছুদিন পর ওই সিনেমার প্রোডিউসার এবং তার টিম মিলে ট্রাই করলো, ঠিক আছে বাবা,
বাংলাদেশের শ্যুটটা তারা করে ফেললো কষ্ট করে এদিক ওদিক থেকে, প্রচুর টাকা গেল ব্ল্যাক লিস্ট কাটানোর জন্য, পারলো না, নতুন টেকনিশিয়ান বাংলাদেশ থেকে নিতে হলো, নিয়ে বাংলাদেশের পোর্শনটা শ্যুট হলো। তার মধ্যে 1 থেকে 2 জন মনে হয় ইন্ডিয়ার ছিল। এইবারে তারা প্ল্যান করলো চলো শ্রীলঙ্কায় যাবো শ্যুট করতে। এটা কিন্তু মানে প্ল্যান বি ছিল না, সাডেন প্ল্যান, কিচ্ছু করার নেই। মানুষের কাছ থেকে শুনেছে, খবর নিয়েছে কি করা যায়, কোথায় আমি ভিসা পেতে পারি, আমার তো শ্যুটটা করতে হবে, সিনেমাটা শেষ করবো কি করে, শ্রীলঙ্কায় চলে যায়। এদিকে এই টাইম স্প্যানটার মধ্যে বেশ কিছু পেড কন্টেন্ট ক্রিয়েটার, এবং শুধু পেড নয়, পয়সা পেয়েছে শুধু তা নয়, অনেকে এরকম আছে যে যারা অন্য কোনো প্রডিউসারের কাছ থেকে ইন্ধন পেয়েছে, বস আমি তোমার পাশে আসি, তুমি করো, মানে লবিতে থাকো। তারা হঠাৎ দেখি ভিডিও করতে শুরু করে দিল যে এই তো শুটই করতে পারছে না, এদের ম্যানেজমেন্ট বাজে, মেগাস্টার কি সময় দিতে পারবে ঠিক করে, নানান রকমের প্রশ্ন, অলরেডি নেগেটিভিটি স্টার্ট নানানভাবে। এই মোমেন্টে অনেকে যখন খবর করছে, সেই সময়ে এই নতুন প্রডিউসার এবং তার টিম তারা সোজাসুজি চলে গেল শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায় শ্যুট হলো। এবার কি হচ্ছে ব্যাপারটা, যে টাইম স্প্যানটাই শ্যুট হওয়ার কথা ছিল, তারা যে আর্টিস্টদের নিয়েছিল বা তারা যে টেকনিশিয়ানসদের নিয়েছিল খুব নাম করা, তাদের তো একটা ডেট মানে আছে যে এই ডেট থেকে এই ডেট পর্যন্ত তাদের ব্লক, তারপর থেকে আবার নতুন কাজ শুরু হয়ে যাচ্ছে। তো তারা শ্রীলঙ্কায় কাজটা করে, যতটা তারা প্ল্যান করেছিল যে শ্রীলঙ্কায় করবো, তাদের কাছে খবর ছিল, এই নতুন প্রডিউসারের টিমের কাছে কিন্তু এই খবর ছিল যে ইন্ডিয়ার ভিসা তারা পাবে। আমি যদি খুব ভুল না করি, কখনো শুনেছেন যে ইন্ডিয়ান ভিসা পেতে, আমি এক্স্যাক্ট অ্যামাউন্টটা বলছি না, তবে 30 থেকে 40 lakhs খরচা হয়, কখনো শুনেছেন? হ্যাঁ, খরচা করতে হয় যখন জোর করে জিনিসটা আদায় করতে হয়, অনেকের করতে হয়। যাই হোক, তো তারা শ্রীলঙ্কায় কাজ করা শুরু করলো, বাজেট ফেল করলো, বিকজ এই পুরো প্ল্যানিং অ্যান্ড প্রোগ্রামিং করতে করতেই বাজেট শেষ। সাথে সিনেমার শ্যুট, দামি ক্যামেরা, প্রচণ্ড দামি মানুষদেরকে নিয়ে কাজ করা, তাদের শিডিউল মিস হয়ে যাওয়া, এবং পরবর্তীকালে ইন্ডিয়ার ভিসা হলো উইথ মানি। এটা লজ্জার বিষয়। যাই হোক, এই লজ্জাটা কেন বলছি, মানে এই এত কিছু ফেস হচ্ছে তখন, হ্যাঁ, সিনেমাটার ওপর দিয়ে, এবং মেগাস্টার, সেই সিনেমার মেগাস্টার কিন্তু যতটা সময় দেওয়া দরকার ততটা দিয়েই শ্যুট করেছেন, যতটা ডেডিকেশনের প্রয়োজন ততটাই ডেডিকেশন দিয়ে শ্যুট করেছেন। এইবারে ভারতবর্ষে তারা আলটিমেট পদার্পণ করলো। আমি নাম করছি না, কিছু প্রডিউসারের তরফ থেকে, কিছু প্রোডাকশন হাউসের তরফ থেকে বেশ কিছু জন ফোন করে একে ওকে তাকে এটা বলছিল যে সিনেমাটাকে আসতে দেবো না, আমি নাম করবো না, সিনেমাটা কি করে নাম করে দেখে নেব, এবারে তো মেগাস্টার পারবে না। আবার অনেকে এরম বলছিল যে অমুককে মানুষ এবারে নেবে, তমুককে মানুষ এবারে নেবে। যদিও যারা বলছিল, আমি কারোর নাম করছি না, কিন্তু আলটিমেটলি তাদের কারোরই নাম আলটিমেটলি হচ্ছে না বস। বক্স অফিস থেকে কেউ টাকা কামাতে পারছে না, এটা খুব লজ্জার বিষয়। কারোর বক্স অফিস ওঠেনি, শুধুমাত্র একটি ভালো ছবি বনলতা এক্সপ্রেস, তারা বাদ দিয়ে ফ্যামিলি ফিল্ম, আমি তো নাম করে ফেললাম, সরি, কারোর বক্স অফিস ওঠেনি বস। যাই হোক, সেটা আলাদা প্রসঙ্গ। তো ইতিমধ্যে এইসব খবর কিন্তু মানে ফোনাফোনি হচ্ছে লোকের মাঝখানে, লোককে ফোন করে এরম বলা হচ্ছে, এবং নানানভাবে সিনেমাটার নেগেটিভিটি শুরু। এবং অবাক বিষয়, তোমরা যদি একটু ফলো আপ করো, এমনভাবে সিন্ডিকেটটা তৈরি করা হয়েছিল যে সিনেমাটা রিলিজের আগে পর্যন্ত প্রিন্স নিয়ে কজনকে ভিডিও করতে দেখেছো। আমরা তো করবোই, মেগাস্টার যেখানে সেখানে আমরা আছি, আমাদের কথা বাদ দিন, আমাদেরকে সরানো এত সহজ নয় বলেই অনেকের ফাটে, এবং অনেকের ফাটে বলেই আমাদের নিয়ে সমালোচনা করে। সো কারণ আমরা কি ডেডিকেটেডলি কাজ করি সমস্ত টিম জানে, বাংলাদেশে যাদের নিয়ে কথা বলি না তারাও আমাদের জানে, তারা আমাদের দেখলে ভয়ে অন্যদিকে মুখ উল্টে পালায়, এরকমও প্রমাণ আছে। তো যাই হোক, কতজন আগে দেখেছেন, এবং হঠাৎ করে আমি দেখতে পেলাম যে ফেসবুক থেকে শুরু করে যত মিডিয়া হাউস আছে, মানে এই ধরনের সোশ্যাল মিডিয়াতে বেশি করে আলোচনা শুরু হলো একটা অন্য ছবিকে নিয়ে, এবং আমি দেখতে পেলাম কিছু সাকিবিয়ান নামধারী, আমি কিন্তু কোনো আসল সাকিবিয়ানদের কথা বলছি না, তারা মানে পাবলিকের সামনে শো অফটাই করছে তারা সাকিবিয়ান, তারা না মেগাস্টারের এবারে প্রিন্সটা চাইছে না, তারা একটা অন্য জিনিস চাইছে, অন্য একজন ডিরেক্টরের কাজ চাইছে, যাকে মেগাস্টার রিজেক্ট করে দিয়েছে, বলেছে আমি করবো না এখন, সেটা তার পার্সোনাল বিষয়। যাই হোক, আলটিমেটলি এগুলো সব হলো। সিনেমাটা কিভাবে হবে, আর 1 মাস মাত্র রিলিজের বাকি, তখন কলকাতায় শ্যুট শুরু হয়েছে, তা ডিরেক্টর কিছু সিন তো কম্প্রোমাইজ করতে হয়েছে,
বড় বড় যে দৃশ্যগুলো তাদের প্ল্যানে ছিল সেগুলো কোনোটাই কম্প্রোমাইজ হয়নি, তবে হ্যাঁ কিছু দৃশ্য তো কম্প্রোমাইজ হয়েছে। ইতিমধ্যে আপনারা নিজেরাই বলুন, সিনেমাটা রিলিজ করা হলো। আমি একদম রিলিজে চলে আসছি ডিরেক্ট, সেই সিনেমা, আমি কারোর নাম নিইনি কিন্তু বস। তো এসে রিলিজের সময় দেখা গেল এই ছবিটা যেটা মেগাস্টার করেছেন, ওই দেশের মেগাস্টার করেছেন, সেই ছবিটা 133টা হলে সিঙ্গল স্ক্রিনে রিলিজ হবে বলে রেডি। এই দেখে তো অনেকের মাথা খারাপ হয়ে গেল, এই রে! কারণ তার প্রমাণ আমি গতকালকে হল মালিকদের একটা মিটিংয়ে পেয়েছি যে তারা অন্য সিনেমা নেওয়ার ইন্টারেস্টই ছিল না। কারণ অন্য একটি ছবির প্রডিউসার সে মিটিংয়ে একদম রীতিমতো সেই বাচ্চাদের মতো বলছেন যে, "আমাদের নিন না, আপনারা তো আমাদের কাছে আসেনইনি।" এদিকে তারা সিনেমা রিলিজের আগে বলছিলেন যে, "আমরা সিঙ্গল স্ক্রিনে দেবই না।" আরে নেবেই তো না, তা দেবেনটা কোথা থেকে? পুরো পয়েন্টটা তো এইখানে। সিনেমাটা কেউ নিচ্ছে না। তারা বলছেন তারা দেবেন না। এদিকে কালকের মিটিংয়ে দেখলাম, কালকে একটি মিটিং হয়েছে সেই দেশের। তো সেই মিটিংয়ে আমি দেখলাম একজন প্রডিউসার তিনি তো বলছেন, "আপনারা নিন না, আমাদেরটা চালান না।" তো এখান থেকে তো প্রমাণ হলো যে তাদেরটা কেউ নিচ্ছিল না, নেবে না। কারণ আছে, মেগাস্টার শাকিব খান যেখানে উপস্থিত সেখানে কেউ তো মাথা খারাপ হয়নি যে অন্য ছবি নিতে যাবে। এটা আলাদা পয়েন্ট, যাই হোক। তো যাই হোক, সিনেমাটা রিলিজ হবে এরকম শোনা গেল। 133টা হল সিঙ্গল স্ক্রিনে পাবে, আর অন্যান্য মাল্টিপ্লেক্স আছে, অল্পই হবে আমরা ভেবেছিলাম। হঠাৎ দেখা গেল রিলিজের ১ম দিন থেকে, হ্যাঁ, একটা বিশাল মাল্টিপ্লেক্স চেনে সিনেমাটা চলছে না। এবং সিনেমা চালাতে গেলে একটা ডিসিপির প্রয়োজন হয় ওই দেশে। আমি কারোর নাম করছি না বলে ওই দেশ, এই দেশ এরকম করে বলার চেষ্টা করছি, বাংলাদেশের। আমি বাংলাদেশের কথাই বলছি। তো দেখা গেল ঈদে রিলিজ হওয়া প্রতিটা সিনেমা যে জায়গা থেকে ডিসিপি এসছে সেখান থেকে এই সিনেমাটারও ডিসিপি এসেছিল, মেগাস্টারের যে সিনেমাটা। হঠাৎ দেখা গেল সেই ডিসিপিটাতে 4 দিন ধরে প্রবলেম ফেস করছে। ঈদের ১ম 4 দিনে প্রবলেম ফেস করছে ডিসিপি দিয়ে। ডিসিপি সময় মতো এসছিল। এবং তোমাদের আরো একটা কথা বলি শোনো। অনেকে এই যে আলোচনা করছো না, ইন্ডিয়া থেকে ডিসিপি আনতে এত টাকা কেন? এই যে আমি শুনলাম প্রোডিউসারের একটা বক্তব্য, এই সিনেমার প্রোডিউসারের একটা বক্তব্য, তিনি বলেছেন যে, "আমি টেবল মানি থেকে যত টাকা তুলেছি তার পুরোটাই আমার ইন্ডিয়াতে পাঠিয়ে দিতে হয়েছে।" কেন? কেন, কেন? এটা বললেন কেন? সেটার উত্তরটা আগে দিয়ে নিই। ইন্ডিয়ার যে টিম যারা হেল্প করছিল এই ছবিটিকে রিলিজ করার আগে পর্যন্ত, হেল্প মানে কাজে হেল্প করছিল, তারা তাদের বকেয়া টাকাটা চেয়েছিল। তারা এমন কিছু বিল করেছে না, সেই বিলগুলো নিয়ে আবার পরে একটা কোনোদিনও ভিডিও করব। সেই বিলগুলো শুনলে না আপনারা বলবেন যে, "ভাই সিনেমাটা রিলিজ হলো, একটা স্যালুট জানালাম। ভাই রিলিজ করেছে অন্তত।" এবার অনেকে বলতে পারে, "তাহলে রিলিজের প্রয়োজন ছিল না।" ওমা! তাহলে কি মেগাস্টার ঈদে আসবে না? কি বলতে চান? মেগাস্টার ঈদে আসবে না? একটা গোটা টিম চেষ্টা করেছে যে সিনেমাটাকে যেভাবে হোক ঈদে আনতে। যাই হোক, সিনেমাটা রিলিজ হলো। হঠাৎ করে দেখা গেল বিকেল থেকে উম শুধুই নেগেটিভ রিভিউগুলো, ৪টে-৫টা মানুষের রিভিউ আমাদের সামনে আসা শুরু করলো, ফ্লিকিং করা শুরু করলো। এগুলো পুরোটাই এমএনসির কাজ। এমএনসি যাদের বলছি তারা তো বুঝবেই, যারা করেছে। তো সিনেমাটা নেগেটিভ প্রচার করা শুরু হলো। তার সাথে ডিসিপি জনিত যে প্রবলেম, সেই প্রবলেমে সিনেমাটা ১ম ৪ দিন চলতেই পারল না। ৫ দিন চলতে পারল না। এবং এর মাঝে কি ঘটে গেছে একটা বলে দিই শুনুন। একজন ব্যক্তিকে ইন্ডিয়া থেকে নতুন একটা ডিসিপি তৈরি করে এক বেলার মধ্যে ফ্লাইটে করে প্রোডিউসার বাংলাদেশ নিয়ে এসেছিল। তাকে, তার পাসপোর্টটাও ব্ল্যাক লিস্ট করে দিয়েছিল। কে করেছিল? এটা আপনারা একটু খোঁজ নিন না। তার পাসপোর্টটা ব্ল্যাক লিস্ট করে তাকে আবার বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপরে তার পরের দিন ১ দিন আটকে রাখা হয়েছিল। ১ দিন। মানে আবার ১ দিন নষ্ট হলো। এরকম যেতে ৪টে দিন ৫টা দিন নষ্ট হলো। আজকে যখন প্রেস মিটে দেখছি এত কিছুর পর মেগাস্টার ওই কথাটা বলছেন না, এই আনন্দটা সত্যি বলছি ভাগ করতে পারিনি। সারারাত ওই কথাটা শুনেছি শুধু। এবং তার মাঝেও বলি শুনুন, এগুলো বলা উচিত। যখন খুললামই গামছাটা পুরোটাই খোলা উচিত। আমরা গেছিলাম বাংলাদেশ। সেখানে আমাদের নানান লোকের সঙ্গে দেখা হয়েছে। নাম করব না। প্রচুর ডিরেক্টর, প্রোডিউসার্স। আমি দেখলাম আমাকে ডেকে কেউ বলছে, "ইস! প্রিন্সটা আরো ভালো চলতো, চলছে না। আমার খুব টেনশন হচ্ছে।" কি হলো? মেগাস্টার আসলেন, প্রেস মিট করলেন, পাবলিকের সামনে উনি নিজের তরফ থেকে ক্ষমাটা চাইলেন। সেটা আমার খারাপ লেগেছিল। আমি ওনাকে পছন্দ করি, আমি ওনাকে ভালোবাসি, রেসপেক্ট করি। উনি সকলের হয়ে আজকে ক্ষমাটা চেয়েছেন এই সিন্ডিকেটটার কারণে। এই যে সময়ের যে অপচয় হয়েছে না, সময়টা গেছে কিন্তু একটা সিন্ডিকেটের জন্য। যদি না আজকে পাসপোর্টগুলো ব্ল্যাকলিস্ট না হতো, যদি না আজকে ইন্ডিয়ার ভিসা করতে গেলে ভিসা ক্যান্সেলেশনটা না হতো,
তাহলে কিন্তু আজকে সিনেমাটা সময় মতোই তৈরি হচ্ছিল। এবং অবাক বিষয় দেখুন, হঠাৎ করে এরম আপনারা কখনো দেখেছেন? আপনারা এগুলো দেখতেই পাবেন, আমি বলে দিচ্ছি আরেকটা কথা শুনুন। এই যে মন্তব্যটা তোলা হচ্ছে না, এই সিনেমার তো যে লেখক, আমি তার উপর বিশাল সম্মান রেখে কথা বলছি। তার সঙ্গে তো ডিরেক্টরের বোনছেই না, সে তো ডিরেক্টরের নামে যা তা বলছে। কোন সিনেমায় এরম টেকনিক্যাল মানুষদের মধ্যে ঝামেলা লাগে না একটু বলুন তো? আমি আপনাদের ভেতরের একটা খবর দিচ্ছি। এই আ মেগাস্টার যার হয়ে কথাটা বলছি, সেই মেগাস্টারের যে লাস্ট ছবিটা যেটা মাইলস্টোন ক্রিয়েট করেছে তার সেই সিনেমাতেও তো প্রচুর ভেতরে মানুষের মধ্যে ঝামেলা ছিল। আমি নাম করছি না কার সঙ্গে কাজ ছিল। এরম অনেকেরই ছিল। থাকে প্রত্যেকটা সিনেমাতে কারো না কারোর সঙ্গে টেকনিক্যালিটিস নিয়ে বা গল্পের মেকিং নিয়ে ঝামেলা থাকে। হঠাৎ করে এটা এই গল্পটাকে নিয়ে Facebook এ কেন চলে এলো? আমি জানি না লেখক কেন হঠাৎ করে নিজেই নিজেকে লিখতে শুরু করলেন যে, "আমি বিশাল লেখক, আমার জন্য এই গল্প আমি এরম লিখেছি কিন্তু ডিরেক্টর বানাতে পারেনি।" হুম? এগুলো তাদের পার্সোনাল ব্যাপার। এরম প্রচুর প্রত্যেকটা সিনেমার ভেতরে গন্ডগোল থাকে। কিন্তু পাবলিকলি এরকম হয় না। হঠাৎ এটা হলো কেন? একটু ভাবুন। দর্শকেরা একটু ভাবুন। আর মেগাস্টারকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই। আপনার মতো ভালো মানুষ না আমি খুব কম দেখেছি। আপনি সরিটা বলেছেন বলেই কিন্তু আমি আজকে এত গামছা খুললাম। মানে মুখ খুললাম। আপনার সঙ্গে যদি আরো খারাপ কিছু ঘটনা ঘটে যায় না, সেদিন নাম তুলে, তুলে প্রমাণ দেখিয়ে বলব। কারণ আমার কাছে কিন্তু আমি যে কথা বলি, আমি প্রমাণ রেখেই কথা বলি। ঠিক আছে? আমি প্রমাণ ছাড়া কিন্তু কথা বলি না। একটা সিনেমাকে কত রকমভাবে মেরে দেওয়া যায়, সেটা আমি এবারে শিখলাম। আর মেগাস্টার ভালো মানুষ বলে না সবাই পার পেয়ে যাচ্ছে। কিন্তু ভাববেন না মেগাস্টারকে সরিয়ে বাংলাদেশে কাউকে রিপ্লেস করা অসম্ভব। যারা এই স্বপ্ন দেখছো বা যারা দেখছেন, আমি নাম করছি না কারা দেখছেন, দেখছেন তো বটেই। কাল যে মেগাস্টারকে বলতো, "ও মাই গড!" আজকে সে দেখি বলছে, "আমি এরকম শিল্পী নই যে আমি সিলেক্ট করব কে আমার সিনেমায় গান গাইবে, যে আমি অমুক শিল্পী, আমি ওই শিল্পী নই।" রিলস বেরিয়েছে একটা আমি দেখলাম। কি অকাত আছে ভাই মেগাস্টারের সঙ্গে তুলনা করে। কি অকাতটা কি? অউকাত? আমি তো এটাই জানি না। যাই হোক, কিছু কথা খুললাম। কারণ দর্শকের কাছে না এটা বোঝা উচিত। পুরো টিম জুড়ে চেষ্টা করেছে সিনেমাটাকে প্রপার ওয়েতে আনার। সেই সিনেমাটা আসতে পারেনি। শুধু সময়ের কারণে, শুধু একটা পলিটিক্সের কারণে, শুধু আটকে দেওয়ার কারণে, শুধু সিন্ডিকেট করার কারণে। কিন্তু এর মানে এটা নয় মেগাস্টার ইজ রিপ্লেসেবল। অসম্ভব। মেগাস্টার শাকিব খানকে রিপ্লেস করা এত ইজি নয়। আমি তো এটাও দেখছিলাম এই মাঝে হঠাৎ করে যাতে আমরা চুপ করে যাই, আমাদের নিয়ে ট্রোল করছে কিছু ছেলেমেয়ে সাকিবিয়ান নামধারী। কিন্তু তারা সাকিবিয়ান নয় আমি জানি, আমার প্রমাণ আছে আমার কাছে। আমাদের সাকিবিয়ান ভাইরা কিরম আমাদের পছন্দ করে, ভালোবাসে, সেটা আমার মনে হয় বাংলাদেশ থেকে ঘুরে আসার পর আর আমার কাছে কনফিউশন থাকাটা উচিত না। আমার কাছে নেইও। প্রচুর, প্রচুর বড় সিন্ডিকেটের মাঝে মেগাস্টার পড়ে গেছেন। যাই হোক, অনেকেই অনেক চেষ্টা করছে মেগাস্টারকে আটকে দেওয়ার। কতদূর কে শেষ পর্যন্ত পারবে সেটা দেখবার। আর মেগাস্টারকে রিপ্লেস করার যদি কোনো ধারণাও থেকে থাকে কারোর মনে না, আমার মনে হয় সরিয়ে ফেলুন। সবচেয়ে চরম ভুল, চরমতর ভুল করতে চলেছেন। আর মেগাস্টারকে বলব, আপনি এত ভালো মানুষ, আপনি একটু লোকগুলোকে চিনুন এবার প্লিজ। একটু চিনুন কে কেমন। আমি জানি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আজকে যে বিপরীতে আছে সেই কালকে আমার প্রডিউসার হয়ে যেতে পারে, সেই আমার বন্ধু হয়ে যাবে, আমি নতুন সিনেমা নিয়ে তাকে নিয়ে আলোচনা করব, এটাই লাইফ। বাট আপনাকে তো ভেতর থেকে পছন্দ করি, ভেতর থেকে ভালোবাসি। সো আমার জানি না আমার ভিডিও আপনি দেখবেন কিনা, বাট আপনি প্লিজ, রিকোয়েস্ট করছি হাত জোড় করে, এই মানুষগুলোকে চিনুন। আর দরকার হলে আপনার কাছে তো প্রডিউসারের অভাব নেই। আপনার কাছে তো এরা যে শো অফটা করার চেষ্টা করছে যে এরা না থাকলে আপনি কাজই পাবেন না, এরকম একটা ভাব। জীবন থেকে তো অনেককেই সরিয়ে দিয়েছেন। প্লিজ সরিয়ে দিন, লাগবে না এনাদের সঙ্গে কাজ। আপনি নতুনদের নিয়ে আরো কাজ করুন। আপনিই তো নতুন ডিরেক্টরকে তুলেছেন। মিথ্যা কথা তো বলতে লাভ নেই। একটা শুধু না, আপনি যে মাইলস্টোন সিনেমাটা তৈরি করেছেন সেটারও নতুন ডিরেক্টর ছিল, নতুন প্রডিউসার ছিল। কেউ চিনতও না। চিনতো না বলতেও পারলাম না ইচ্ছে করে। কেউ চিনতও না। আপনি করেছেন বলে আমরা চিনেছি। তো আপনি মেন ইম্পোর্টেন্ট মানুষটা। আজকে একটা সিন্ডিকেটের জন্য একটা টাইম ল্যাপসের কারণে আপনাকে সরি বলতে হলো পাবলিকের সামনে। যেটা আমি বা আমার মানসিকতার যারা ছেলেমেয়েরা আছে আমরা খুব ভালোভাবে দেখি। আমাদের খারাপ লেগেছে। ভালোভাবে দেখিনি মানে আমাদের খারাপ লেগেছে। আপনাকে বলতে হলো, হ্যাঁ, অবশ্যই আপনিও তো তাই বলেছেন যে সময়ের অভাব। সবটা দোষটাই সময়ের। ইয়েস, সময়ের। আপনি ঠিক কথা বলছেন। কিন্তু এটা আপনাকে করতে হলো একজন মেগাস্টার হয়ে। এবং এই প্রেস মিট, যে প্রেস মিটের কথাটা বলছি এটাই তো বলতে ভুলে গেলাম। সেই প্রেস মিটেও
দুজন নায়িকাকে নিয়ে একজন মেগাস্টার গেছেন, অহরহ এরকম জিনিস দেখতে পাওয়া যায়। দুজন মানে এরকম করে কাঁধে হাত দিয়ে আছে, এরকম করে হাত দিয়ে আছে। ও মা! এটাকে নিয়েও নোংরামি শুরু করেছে। আমি তো এর ভেতরের খবরও দিতে পারি। আচ্ছা, এই নায়িকারা কিছু বলেছে? আমার প্রশ্নটা, পয়েন্টটা এইখানে। নায়িকারা নালিশ-ফালিশ করেছে নাকি এই খবরের কাগজগুলোকে যে, "প্লিজ আমাকে বাঁচান। প্লিজ খবর করে দিন আমাকে নিয়ে, নাহলে আমি পাগল হয়ে যাবো। মেগাস্টার আমার সঙ্গে বাজে বিহেভ করেছে।" বিশাল চক্রের মাঝে পড়ে গেছে মেগাস্টার। মেগাস্টারকেই বেরোতে হবে এটা থেকে। উনিই পারেন। উনার অনেক অভিজ্ঞতা, আমাদের ডবল উনি বোঝেন, সমাজটাকে অনেক বেশি চেনেন, ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে উনি গুলে খেয়েছেন। তো ওনাকে এটা থেকে বেরোতে হবে। এখনকার জন্য চললাম। যে সিনেমাটার গল্প শোনালাম, সেই সিনেমাটার নামই তো বলতে ভুলে গেলাম। 'প্রিন্স'। ঠিক আছে? আমি কারোর নাম নিলাম না। আমি জাস্ট একটা গল্প শোনালাম। আমার এটা বলার ছিল, বললাম। আমাকে যদি বেশি আরো কোয়েশ্চেন নানানভাবে করা হয়, আমি কিন্তু নাম নাম তুলে, তুলে প্রমাণ দিয়ে বলতে শুরু করব যে কথাগুলো বলেছি। একটাও যদি মিথ্যে কথা বলে থাকি। চলো এখনকার জন্য চললাম, টাটা। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হবে। আর অল দ্য বেস্ট টু মেগাস্টার ফর রকস্টার। ঠিক আছে, প্রিন্স হয়েছে, আন্ডার পারফর্ম করেছে। রকস্টার আছে, বি পজিটিভ। আবার আসছি রকস্টার নিয়ে। দারুণ, দারুণ ভিডিও আসবে। এখনকার জন্য চললাম, টাটা।